এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে। আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। অবশেষে জুলাই অভ্যুত্থানের 9 মাস পর জানা গেল 5 আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের। এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন সংবাদে আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকের এই সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। দর্শক শ্রোতা, ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্যও স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। আমার কাছে এখানে একটি লিস্ট আছে, এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে। এই লিস্টটা কি জানেন? এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে। এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। 3 জন ব্যক্তি পুলিশের, একজন হচ্ছে মনিরুল, একজন হচ্ছে তার নাম হলো মনিরুল ইসলাম, তিনি এসবি চিফ ছিলেন। আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির, তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন। আর একজন হচ্ছেন হারুনুর রশিদ, ডিজি র্যাব ছিলেন। আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম, ও আরেকজন আছেন আসাদুজ্জামান, যিনি তৎকালীন ডিআইজি সিটিটিসিতে ছিলেন। আপনারা কি জানেন তারা কি করতেন? তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো, এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে যে মনিরুল ইসলাম, যে আসাদুজ্জামান, যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে, তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার থেকে বড় কথা হলো এই যে 3 জনের নাম আমি বললাম, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার, তাদের এখন কোনো হদিস নাই। আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা, যাতে করে আলেম হত্যার জন্যে, বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আমরা বিচার করতে পারি। কিন্তু সেই কাজ তারা করেন নাই, বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। তো এর জন্য আমরা কাকে দায়ী করব? একজন আর্মি জেনারেল, তার নাম মুজিবুর রহমান, তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব। তাকে ক্যান্টনমেন্টে আটক করেছে, এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে, সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে। এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আর একটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে
এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটেল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে, বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বের বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন সময় এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিস ইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে RSO নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি, বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আর্টসা এবং RSO যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল, অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।